নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নয়া ফৌজদারি আইন সাধারণ মানুষের উপকারে আসবে। রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে নয়া ফৌজদারি আইন সংক্রান্ত বিষয় কর্মশালায় বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় সমৃদ্ধি ফৌজদারি আইন সম্পর্কিত 3টি নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনগুলো হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য আইন এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই 3টি আইন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রজ্ঞা ভবন প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরবর্তী সময় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, নয়া 3টি আইন সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। এই আইনে মানুষের অধিকার সম্পর্কে বলা হয়েছে। মানুষ যাতে সময়মতো বিচার পায় তার জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মশালা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকার চাইছে নয়া আইনগুলো সঠিকভাবে লাগু করে অপরাধমূলক ঘটনা যাতে আরো নিচের দিকে আনা যায়। বিশেষ করে দেখা যায় আগের কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে স্থানীয় থানায় গিয়ে মামলা করতে হতো, এতে জটিলতা সৃষ্টি হতে সাধারণ মানুষের জন্য। কিন্তু বর্তমান নয়া আইনে রয়েছে সাধারণ মানুষ দেশে যে কোনো প্রান্ত থেকে বসে মামলা করতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট বয়সের নিচে মেয়েরা ঘরে বসে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে। মামলার জন্য তাদের থানায় যেতে হবে না। পাশাপাশি অপরাধীদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে নয়া আইনের মাধ্যমে বলে জানান মুখ্যমন্ত্রী। যে 3টা আইন হয়েছে, যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, 3টা আইনের বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে এবং এই আইনগুলো কিন্তু খুব সাধারণ মানুষের জন্য খুব উপকারী। এবং আগে যেমন ব্রিটিশ কলোনিয়ালের যে আইনগুলো আছে সেগুলোকে ডিমিনিশ করে পরিবর্তন করে আইনগুলো হয়েছে এবং তাতে করে অনেক সুযোগ সুবিধা আছে। মানুষের রাইটস সম্পর্কে বলা হয়েছে, যারা ভিকটিমস তাদের রাইটস এবং টাইমলি যাতে তারা বিচারটা পায়, টাইমলি যাতে ওনাদেরকে অ্যাড্রেস করা যায়। ইভেন যারা একিউজ তাদেরও কিন্তু রাইটস সম্পর্কে এখানে বিস্তারিত হবে। এই যে আইনগুলো হয়েছে তার মধ্যে বিস্তারিত হবে এই বিষয়ে এখানে আজকের আলোচনা। এখানে বিশেষ করে এখানে তো টেকনিক্যাল সেশনে যারা প্রসিকিউটর আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আছে, এক্সিকিউটিভ যারা আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সবাই এখানে ছিলেন। এবং যেটা আমি বললাম যে এখানে আজকে বিভিন্ন সোর্সে যখনই কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের যে ডিএনএ থেকে আরম্ভ করে সেখানে যে রিসোর্সগুলো আছে, রিসোর্স মানে সেখানে কোনো জিনিস যাতে হারিয়ে নেওয়া যায় সেগুলো প্রপারলি কালেক্ট করা, এভিডেন্সগুলো, সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছে এবং আরও বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এই বিষয়ে সেকেন্ড সেশন আলোচনা হবে। তো আজকে এখানে যে ওয়ার্কশপ নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার জন্য, ত্রিপুরা আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে আমি সবসময় বলি র্যাপ কেসের আসামি থাকে তাহলে বা র্যাপ ভিকটিমসের যে তার যে রিপোর্ট উইদিন 7 days হেলথ ডিপার্টমেন্ট থেকে দিতে হবে। র্যাপ ভিকটিমস বা উইমেন তাদের বিনা পয়সায় তাদের চিকিৎসা যাতে করানো হয় ইমিডিয়েটলি সেই ব্যবস্থা আছে। কোনো জায়গায় ক্রাইম যদি সেরকম দেখা যায় যে 7 বছরের সেখানে তার জেল হতে পারে, সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ইমিডিয়েটলি সেখানে যেতে হবে। এরকম অনেক পয়েন্টস আছে যে এত সুন্দরভাবে যে জেনারেল মানুষদের জন্য যেভাবে একটা ফ্রেন্ডলি আইন এখানে হয়েছে সেই বিষয়ে আমি আশা করি যে আমি এখানে বলেছি যে সাধারণ মানুষ হয়তোবা এই 3টে যে আইন হয়েছে অনেকে অনেক কিছু জানে না, আমরা অনেকে জানি না। এবং আমি নিশ্চিত যে এখানে যারা প্রসিকিউশনে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্ট সবাই ওরা তো জানবে, কিন্তু সাধারণ মানুষকেও এই রাইটস দেওয়া উচিত। এখানে বলা হয়েছে যারা কম বয়সের যারা মেয়েরা আছে তাদের থানায় না গেলেও চলবে, যারা 16
ইয়ার্সের উপরে আছে, তারা থানাতে না গেলেও চলবে, বা যারা ইউথ পার্সন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা আগে আমরা জানতাম যে থানাতে যেতেই হবে, আদারওয়াইজ সম্ভব হয়। তো ওরা ঘরে থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক, তাদের উইটনেসই হোক, বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিতে পারে। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ ধ্যানখড়, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। এছাড়াও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ, আইনজীবী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। শান্তন টিভি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের গাঙ্গুলি রোড, মেলার মাঠ, অফিস লেন, জয়নগর পুকুর পাড়, দশমীঘাট রোড সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনীকে স্থানীয়দের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের গাঙ্গুলি রোড, মেলার মাঠ, অফিস লেন, জয়নগর পুকুর, দশমীঘাট রোড সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। কিছু সমস্যা মুখ্যমন্ত্রীর নজরে উঠে আসে। এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহর বহু পুরনো, এটা প্লেন সিটি নয়, তাই এই শহর ঠিক করা অত্যন্ত দুষ্কর। রাস্তাঘাট, জল নিষ্কাশনী ব্যবস্থা এবং সরকারি জমি জবরদখল করে রাখার সমস্যা দীর্ঘদিনের। এগুলো পরিদর্শন করা হয়েছে আজকে। একই সাথে কালাপানিয়ার কাজ পরিদর্শন করা হয়। কালাপানিয়ার প্রায় 2 কিলোমিটার কাজ বাকি আছে। একই সাথে বিভিন্ন এলাকার পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করা হয়েছে। কিভাবে পুকুরগুলো আরো সৌন্দর্যায়ন বাড়ানো যাবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এলাকার জনসাধারণের দায়িত্বে রয়েছে, জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে আরো লক্ষ্য করা গেছে বহু এলাকার রাস্তায় জল জমে। আশপাশের বাড়িঘরে মানুষদের বলা হয়েছে এনওসি দেওয়ার জন্য, তারা দিতে প্রস্তুত। তারপর রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে উন্নয়নমূলক কাজ শহরের চারদিকে চলছে। এতে আপ্লুত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অন্যান্য রাজ্যে গিয়ে বলেছেন যে সে রাজ্য থেকে আধিকারিকরা উন্নয়ন ত্রিপুরায় এসে দেখে যাওয়ার জন্য। তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রায় 700 কোটি টাকার অতিক্রম করে গেছে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করার অনুষ্ঠান। এডিসির দিকে গুরুত্ব দিয়ে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার উন্নয়ন ছাড়া আর কিছুই দেখে না, সেই লক্ষ্যে কাজ করেছে সরকার। গত 2 মাস আগে আমি বিশেষ করে আগরতলার যে বিধানসভা মাঠ বর্তমান, সেখানে তো সেন্টার অফ অল দ্য বিধানসভা বলা এবং সেন্টার অফ দ্য সিটি, তো সেখানে এটা আবার আমার বিধানসভা। তো গত 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, বিভিন্ন জায়গায় আমি গেছি। সেখানে যাওয়ার পর অনেক জায়গায় গেছি, অনেক ওয়ার্ডে গেছি, বুথেও গেছি। সেখানে সব এবং আমার সাথে আমাদের মাননীয় মেয়র আমার সাথে আছেন, আমাদের যারা কার্যকর্তারা তারাও আছে, বিভিন্ন অফিসিয়ালসদের নিয়ে কিন্তু আমি এসেছি, যাতে করে ওনারও যে জায়গায় মানে এরকম না যে এরকম, কিন্তু আগে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেননি যে যেভাবে চারিদিকে কাজ হচ্ছে, মানে এটা কিন্তু আগে আমরা দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গত দুর্গাপুরে গিয়েও ত্রিপুরা সম্পর্কে উনি বলেছেন যে আপনারা গিয়ে দেখুন ত্রিপুরাতে ডেভেলপমেন্ট কীভাবে হয়। আমাদের এর আগেও উনি বলেছেন। তাছাড়া আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব কেরালাতে গিয়েও বলেছেন যে যাইয়ে आप लोग देख के आइए त्रिपुरा में कितना डेवलपमेंट। এ তো এইভাবে তো এটা চেহারা দেখে তো বলেন না, কাজ হয়, রিপোর্ট আছে ওনাদের কাছে। আমি জুলাই মাস অব্দি, ধরুন জুন অব্দি, এখন পর্যন্ত প্রায় 650 কোটি টাকা আমি ভিত্তিপ্রস্তর করেছি এবং ইনোগ্রেশন করেছি। পাওয়া যায় কোনদিন, বাকি তো বাদ দিই। এখন আমি যখন বলছিলাম, একজন বলছে অলরেডি 700 কোটি টাকা ক্রস করে গেল। তো একদিকে এই ডিসিতে আমরা ফান্ড বাড়িয়েছি, এই ডিসিও যাতে ভালোভাবে তাদের ডেভেলপমেন্ট হয় এবং প্রপার তারা যাতে এগুলো সেখানে প্রপার কাজ করছে কিনা সেই দিকেও নজর রাখা। তো সেই বিষয়ে আমরা চাইছি যে সমস্ত জায়গায় গ্রামীণ মাঝে মাঝে আপনাদের ইয়ের মধ্যেও দেখা যায় যে অনেক জায়গায় রাস্তা খারাপ। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে, শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময় মাত্র 112 দিনে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। গত কয়েকদিন আগে রাজনগরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছেন বিজেপি সরকার সন্ত্রাস দমনে ব্যর্থ, কিন্তু তিনিও সরকার পরিচালনা করেছেন। তখন কি পরিস্থিতি ছিল সেটা সকলে জানে। 1998 সালে মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর 112 দিনে 118টি খুন হয়েছে, অপহৃত হয়েছেন 87 জন, ধর্ষণের শিকার হয়েছে 29 জন এবং নারী নির্যাতন হয়েছে 66 জন। রবিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। একই সাথে কংগ্রেসকেও এক হাত নেন। কংগ্রেস জোট আমলে সন্ত্রাস এবং দুষ্কৃতি দমনে সম্পর্কে রাজ্যের মানুষ জানে। সে কালো দিন মানুষকে আজও শিউরে তুলে। এখন কংগ্রেস এবং সিপিআইএম একসাথে হয়ে ত্রিপুরার মানুষকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বলে জানান তিনি। আমি কি অতীত রেখেছি? জোট পিরিয়ডে এত সব কেলেঙ্কারি, এত সব দুর্নীতি, এত সব সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। এখনো যারা বয়স্ক মানুষ তারা এই 88 থেকে 93 পর্যন্ত এই যে কালো দিন, এই কালো দিনের কথা যখন শুনে তারা শিউরে ওঠে। আর আজকে সেই কংগ্রেসীরা আজকে ওই দুই সন্ত্রাসের দল ত্রিপুরা রাজ্যে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি, ভারতীয় জনতা পার্টিকে অপপ্রচার করে ভারতীয় জনতা পার্টিকে চাপিয়ে রাখার যে চেষ্টা প্রচেষ্টা, তার ধিক্কার জানায়। এটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ তারা এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। কারণ আমাদের এই রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর মানুষের জন্য কাজ করা, রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো স্মার্ট মিটার নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। মানুষ যাতে তাদের বিভ্রান্তের ফাঁদে পা না দেয়, কারণ রাজ্যে বর্তমান যে সরকারটা রয়েছে সেটা মানুষের সরকার। কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে স্মার্ট মিটার নিয়ে সরকারের বিরুদ্ধে বিরোধিতা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় প্রদেশ বিজেপি। তিনি আর বলেন, কেউ যদি স্মার্ট মিটার না লাগায় তাহলে বিদ্যুৎ নিগমের কর্মীদের জানাতে হবে কি কারণে ভোক্তা স্মার্ট মিটার লাগায়নি। সাংসদ রাজীব ভট্টাচার্য আরো বলেন, ত্রিপুরা সরকারি অফিস, ই বিধানসভা এবং সচিবালয়, ই ক্লাসরুম এবং ই রেশনিং ব্যবস্থা করেছে। এরই অঙ্গ স্মার্ট মিটার। স্মার্ট মিটার দ্বারাই ই অফিস, ই বিধানসভা এবং সচিবালয়, ই ক্লাসরুম এবং ই রেশনিং ব্যবস্থার মতো স্বচ্ছতা বজায় থাকবে। তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। ত্রিপুরাতেও এখন পর্যন্ত প্রায় 95,000-এর অধিক স্মার্ট মিটার বসানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি দাবি করেন, গত কয়েকদিনে খোয়াই সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ বিল সামনে উঠে এসেছে। পরবর্তী সময় তদন্ত করে দেখা গেছে তারা বিদ্যুৎ বিলের কারচুপি করার কারণে বর্তমানের বিল পরিমাপ পাহাড় সমান হয়েছে বলে জানান তিনি। যে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020, সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধপরিকর এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। ধরুন আমি কনজিউমার, আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে, প্রতিদিন কি বিলিং হচ্ছে, আমি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছি, তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস 2020-তে সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে। তো ডিপার্টমেন্ট সেই কারণে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায়
এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা যারা বেআইনিভাবে গ্রহণ করেছে তাদের নিয়ে, কারণ রাজ্যের গ্রাম পাহাড়ে প্রচুর মানুষ এখনো হুকলাইন ব্যবহার করছে, আর হুকলাইন বন্ধ করতে ব্যর্থ সরকার এবং বিদ্যুৎ নিগম শুধুমাত্র জনগণের উপর চাপ বৃদ্ধি করে চলেছে বলে দাবি করেন অনেকে। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন উপদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। শান্তন টিভি। কমলপুর মহকুমা মানিক ভান্ডার বাজারে এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা। ঘটনার বিবরণে জানা যায়, মানিক ভান্ডার বাজারের এক ব্যবসায়ী সিপিআইএম সমর্থিত ব্যবসায়ী মোহনলাল দেবের উপর শনিবার রাতে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তিনি তখন দোকানে কাজ করছিলেন, তখন কয়েকজন দুষ্কৃতী তার দোকানে ঢুকে তাঁকে প্রাণঘাতী হামলা চালায়, তাকে রক্তাক্ত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে সকাল ৯টা নাগাদ বৃষ্টি উপেক্ষা করে সিপিআইএমের পক্ষ থেকে মানিক ভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পথ অবরোধে বসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেন কর্মী সমর্থকরা। মিছিলে ছিলেন সিপিআইএম ধলাই জেলার সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, সম্পাদক মণ্ডলীর সদস্য রণবিজয় দত্ত ও ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য সুলেমান আলী। দীর্ঘ ১ ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ এসে তাঁদের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করায়। এই প্রবীণ টেইলার সম্পর্কে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ জানেন যে উনি অত্যন্ত সৎ, ভদ্র, বিনয়ী। উনার উপর কেন এই ধরনের প্রাণঘাতী আক্রমণ হবে? এই প্রাণঘাতী আক্রমণের বিষয় কি? যখন তারা আক্রমণ করছিল বারবার বলছিল, তুই সিপিআইএম করিস, তোর সিপিআইএম করা বুঝাবো। তোর এখানে কেন সিপিআইএম এর লোকজন আসে? এই অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে আক্রমণ করা হচ্ছিল। মানিক ভান্ডার বাজারের ঘটনা এই প্রথম নয়, এর আগে অনেক ব্যবসায়ী দোকানপাট প্রকাশ্যে লুটপাট হয়েছে, প্রকাশ্যে দোকান মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে। পারিবারিক বিবাদের জেরে ৩৫ বছরের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী যুবকের নাম দীপঙ্কর পাল, বাড়ি মাতাবাড়ি এলাকায়। ঘটনা শনিবার রাত। আত্মঘাতী যুবকের স্ত্রীর অভিযোগ, শাশুড়ি অষ্টমী পাল বাড়িতে অশান্তি দিতেন তাদের। উনার স্বামী পেশায় একজন অটো চালক, নাম দীপঙ্কর পাল। নববধূ জানায় তাদের বিয়ে হয়েছে ১ বছরও হয়নি। তার শাশুড়ি স্বামীর উপর প্রতিনিয়ত মানসিক নির্যাতন করত। বিভিন্ন সময় বলতো গৃহবধূর বাপের বাড়ি থেকে আসবাবপত্র কোনো কিছুই দেওয়া হয়নি। বাড়ি ছেড়ে অন্যথায় চলে যাওয়ার জন্য বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে চলছিল, যার কারণে মায়ের যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিল। নববধূর জীবন অন্ধকার করে দিল স্বামী। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমারও কি তারা আনছেনি, আমি কিনে নিতে উঠে গেছি তারা বাড়ি। আমি আমার বেড়ার লোকে যাইতাম, আমি কিনে নিছি। যেদিকে যাদিকে যাইতাম গায়ে আমার লাইনটা দিয়ে বোর করে আমার ভিন্ন যাইতাম প্রতিদিন কিনে তারা লোকে খাইতাছি। আমি গাইতে আমার মা বাবা কিচ্ছু দিতে না, বলে দাঁড়াবে কোনো কিছু দিতে না। কি কারণে আমার কষ্ট দেয় তারা? আমার হাজবেন্ডকে এটা সহ্য করতে পারছে না। রবিবার সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক অজ্ঞাত যুবকের। ঘটনা রাজধানীর সাধুটিলা এলাকায়। ঘটনার পর স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেন আসার পর যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তো অ্যাকচুয়ালি আমি আমার কাজে যাচ্ছিলাম, আমি যাওয়ার সময় ব্রিজের উপর থেকে দেখছি এখানে কিছু একটা দেখা যাচ্ছে আকাশি কালার করে। তারপর একটু ফোকাস করে দেখি একজন মানুষ মৃত পড়ে আছে। তা ওখান থেকে দূরে এদিকে আসি, এসে দেখি ট্রেনের কাটা। তারপর সামনে এসে দেখি একটা পানি মাথা পুরো ছিটকে গিয়েছে, আর ও মিডল সেন্টারে পড়ে আছে। উনি কে বা ওনার তো চেহারাই তো চেনা যাচ্ছে না, এটা তো মেন কথা। এদিকে দেখুন আপনারা, ওনার তো চেহারাই চেনা যাচ্ছে না, মুখ পুরো ফেস তো পুরো শেষ, তার সাথে ব্রেনও শেষ, সাথে এক সাইড পুরো শেষ। ঘটনাটা কোন জায়গায়? এটা সাধুটিলা
নেয়ার সাদুটিলা নেয়ার রেন্টাস সংলগ্ন এলাকা। আচ্ছা, ঘটনা কি এখানে অবধি এখন অবধি কোনো পুলিশ বা কেউ না, এখন অবধি কোনো পুলিশ কিংবা কেউ খবর হয়নি। আমি এখন স্টেশনের মধ্যে আরপিএফকে খবর দিয়েছি, ওরা আসছে স্যার। তো লাগছে স্যার মার্ডার হবে না, সুসাইড হবে, না হলে স্যার কাজে যাচ্ছিল, জাস্ট পিছনে বাড়িকে শেষ কাটা পড়েছে। রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে গ্রিন অ্যারো ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স তুলে দিয়েছে। এ উপলক্ষে রবিবার প্রতাপগড় বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, গ্রিন অ্যারো ক্লাবের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, গ্রিন অ্যারো ক্লাব বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে গত বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সামাজিক সংস্থা। তারা আগামী দিন মানুষের পাশে থাকতে একটি অ্যাম্বুলেন্স দাবি করেছিল, সেদিকে গুরুত্ব দিয়ে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এতে উপকৃত হবে প্রতাপগড় এলাকার মানুষ বলে দাবি করেন তিনি। আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি। তাই গ্রিন অ্যারো ক্লাব আমার কাছে একটা আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্তত পক্ষে যাতে তাদের এই পরিষেবার সংযুক্ত করা যায়। আমি তাদের এই কর্মযোগকে আমি নিজেও কিছুটা কন্ট্রিবিউট করতে পারলাম, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ। আর আজকে তার সেখানে সেই পরিষেবা চালু হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সমস্ত আমার যারা এখানে লিডারশিপ বসে রয়েছে। আপনারাও বিভিন্ন সময়ে এই সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে রক্ষার জন্য, আমাদের এই প্রতাপগড়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন সেটা আগামী দিন আরো জারি রাখবেন। ত্রিপুরা মেডিকেলস অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। ত্রিপুরা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের লেকচারেল হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের সদস্যরা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। সংগঠনের রাজ্য সভাপতি জীবন চক্রবর্তী জানায়, এদিন সংগঠনের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠন ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। বর্তমানে ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারীদের ডিএ এর পার্থক্য অনেকটা কমে এসেছে। মণিপুরি কর্মচারীদের রেজিস্ট্রেশন অনেক দিন ধরে বন্ধ ছিল, সম্প্রতি তা পুনরায় চালু করা হয়েছে। তিনি এদিন দাবি জানান, ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারীদের ডিএর যে পার্থক্য রয়েছে তা যেন সহসাই দূর করা হয়। আমাদের এখানে চতুর্থ ত্রিবার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এই হলেই আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটির দায়িত্ব অর্পণ করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা একটু একটু করে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার জন্য অগ্রসর হয়েছি। আমাদের একটু একটু করে ডিএ গভর্নমেন্টের থেকে ব্যবধানে কমে এসছে। তাছাড়া গ্র্যাজুয়েটি প্রায় 150-র উপর নার্সিং স্টাফদের রেগুলারাইজেশন করা এবং বিভিন্ন আমাদের যে মণিপুরি সিস্টার আছে ওনাদের রেজিস্ট্রেশন এতদিন দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল। আমরা ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় এবং অভিভাবক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারের আশীর্বাদে এবং নার্সিং কাউন্সিলের একান্ত সহযোগিতায় আমরা প্রায় 70 জন মণিপুরি সিস্টারদের আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। রাতের আঁধারে জলের পাম্প হাউসে থাবা বসালো চোরের দল। ঘটনা শনিবার গভীর রাতে গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন জলের পাম্প হাউসে। জানা যায়, অন্যান্য দিনের নেই শনিবার পাম্প অপারেটর দীপক রায় পাম্প মেশিন বন্ধ করে পাম্প হাউসের দরজায় তালা দিয়ে বাড়িতে চলে যায়। গভীর রাতে চোরেরা পাম্প হাউসের দরজার তালা ভেঙে পাম্প হাউস থেকে 2টি মেশিন সহ বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি পাম্প হাউসের দরজা খোলা অবস্থায় দেখে পাম্প অপারেটর দীপক রায়কে খবর দেয়। খবর পেয়ে পাম্প অপারেটর দীপক রায় পাম্প হাউসে ছুটে যায়। দীপক রায় পাম্প হাউসে প্রবেশ করে দেখতে পান 2টি মেশিন সহ বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে। সাথে সাথে পাম্প অপারেটর দীপক রায় ঘটনার বিষয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস ও বাধারঘাট স্থিত ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানায়। পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস আমতলী থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানায়। আমতলী থানার পুলিশ সহ এলাকার পঞ্চায়েত প্রধান রাজেশ দাস ছুটে যায় পাম্প হাউসে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস জানায়, প্রতিদিন সকালে পানীয় জলের প্রয়োজন হয়। প্রতিদিনই এই পাম্প হাউস থেকে জল সরবরাহ করা হয় পশ্চিম কাঞ্চনমালা এলাকায়। এই পাম্প হাউসে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান, এই পাম্প হাউসে হানা দিয়ে চোরের দল প্রায় 50 থেকে 60,000 টাকা মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তারা আইন এবং সমাজের চোখে অপরাধী। তাই কাঞ্চনমালা এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস পুলিশের নিকট দাবি জানান, এ চুরির ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে সহসায় যেন গ্রেপ্তার করা হয়। আমি কাঞ্চনমালার প্রধান রাজেশ দাস। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের যে এখানে কাঞ্চনমালা স্কুল সংলগ্ন যে এলআই মেশিনটা আছে, এটা কিছু সামগ্রী চুরি হয়। আমরা দেখতে পাই এখানে মোটামুটি 50-60 হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে যায়। তখন আমরা থানাতে খবর দিই, আমতলী থানাতে। খবর দেওয়ার পর তারা এসেছে, আমতলী থানার ওসিরা এসেছে, সব দেখে গেছে। আমরা ওখানে মানে একটা জিডি এন্ট্রি অবশ্যই আমরা করব। আর যে যারাই কাজটা করেছে সমাজের চোখে তারা দোষী, আর তাদেরকে আমরা উচিত শিক্ষা যেমন পায় আমরা থানার কাছে বা আমরা সবার কাছে যে একটা ধরার একটা ওদেরকে ধরার জন্য বা ওদেরকে যে কোনোভাবে থানার কাছে আমরা একটা আবেদন রাখবো, ওনাদেরকে উপযুক্ত শাস্তি জীবন প্রদান করা হয়। মানে কি কি জিনিস এখান থেকে চুরি এখানে হয়েছে? দুটি, একটা ছোটো মেশিন আর একটা বড় মেশিন ছিল, ওটা নিয়ে যায়। আর তার ছিল দামি তার, প্রায় 50 মিটারের মতো দামি তার ছিল, ওটাও নিয়ে যায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।